2021 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে ষষ্ঠ সপ্তাহের রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন ও পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই দুটি অধ্যায় মিলিয়ে করা হয়েছে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান তেজস্ক্রিয় মৌলের আইসোটোপের ব্যবহার। তো দেখো, হাইড্রোজেন পরমাণুর যোজনী 1 হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। তো এই ক্ষেত্রে 8টি যে যৌগ দেওয়া আছে সেগুলো হচ্ছে পানি, H2O, কার্বন ডাই অক্সাইড CO2, তারপর কার্বন টেট্রাক্লোরাইড CCl4, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এবং ফসফরাস টেট্রাক্লোরাইড PCl3 এবং ফসফরাস পেন্টা আয়োডাইড অর্থাৎ PI5, তারপর সালফার ডাইঅক্সাইড SO2 এবং সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ SO3। তো দেখো, যে নির্দেশনা দেওয়া আছে 8টি যৌগে পরমাণু সমূহের যোজনী হিসাব করতে হবে। এখানে যে 8টি যৌগ আছে তাদের পরমাণু সমূহের যোজনী তোমাদেরকে হিসাব করতে হবে। তারপর পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী বের করতে হবে বা হিসাব করতে হবে। তারপর হচ্ছে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে। এবং আরো একটি নির্দেশনা আছে, সেটি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে হবে। এক্ষেত্রে দেখো, যে কোনো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখলে হবে না। এখানে যে মূল্যায়ন রুব্রিক্স আছে সেখানে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে, অর্থাৎ এখানে যে তেজস্ক্রিয় আইসোটোপ গুলো আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তারপর তাদের সঠিক ব্যবহার তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের ভিডিও লিংক এই ভিডিও শেষ পৃষ্ঠায় দেওয়া আছে। আর তোমরা যারা বিগত সপ্তাহে অ্যাসাইনমেন্ট গুলো করোনি, এই ভিডিও শেষ পৃষ্ঠায় এসএসসি 2021 নামে একটি প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমাদের সকল সপ্তাহের সবগুলো অ্যাসাইনমেন্টের ভিডিও ধারাবাহিকভাবে চলে আসবে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে সুজন স্যার নামে যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এবং তোমরা কোন ক্লাসের উপর অনলাইন ক্লাস করতে চাও তাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো অ্যাসাইনমেন্টটি মূলত শুরু করার আগে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যদি তোমরা কিছুটা হলে উপকৃত হও তাহলে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক দিবে এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবে। কারণ তোমাদের লাইক এবং একটি কমেন্টই পারে আমাদেরকে উৎসাহিত করতে এবং এই ভিডিওটিকে হাজার হাজার শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবে। সো দেখো, প্রথমেই আমরা যোজনী সম্পর্কে লিখব। অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু সাথে অপর একটি মৌলের কোনো পরমাণু যুক্ত বা সামর্থ্যকেই বলে যোজনী। আবার অন্যভাবে বলা যায়, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা তার সমতুল্য, যেমন ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে তাকে যোজনী বলে। অর্থাৎ একটি মৌলের যতগুলো পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তাই হচ্ছে কি তার যোজনী। উদ্দীপকে উল্লেখিত 8টি যৌগে পরমাণুসমূহের যোজনী হিসেব করা হলো। সো দেখো, প্রথমে আছে পানি। পানিতে অর্থাৎ H2O অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কারণ অক্সিজেনের যোজনী অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে। এখানে দেখো যে অক্সিজেন কয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে, 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে, তাই না? কাজেই এক্ষেত্রে অক্সিজেনের যোজনী হবে 2। তারপর দেখো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, এই কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী 4, কেননা এখানে একটি কার্বন পরমাণু 2টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত রয়েছে। এখানে কার্বন পরমাণু আছে 1টি এবং অক্সিজেন আছে কয়টি, 2টি। কাজেই একটি পরমাণু 2টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্বনের যোজনী হচ্ছে 4। আবার দেখো, আমরা জানি অক্সিজেন যোজনী 2 এবং 2টি অক্সিজেন মোট 2 গুণ 2 অর্থাৎ মোট 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ একটি কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। তাই কার্বন ডাই অক্সাইডের কার্বনের যোজনী হচ্ছে 4। এখানে যে কার্বন আছে তার যোজনী হবে কি 4।
কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের যোজনী 4, কারণ একটি কার্বন পরমাণু 4টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত। এখানে দেখো একটি কার্বন পরমাণু 4টি ক্লোরিনের সাথে যুক্ত, তাই না? কাজেই আমরা বলতে পারি যে কার্বন যোজনী হচ্ছে 4। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, তাই কার্বনের সাথে 4টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় কার্বনের যোজনী হচ্ছে 4। তারপর দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের যোজনী হচ্ছে 5, কারণ আগের মতোই ক্লোরিনের যোজনী হচ্ছে 1 এবং একটি ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, কাজেই ফসফরাসের যোজনী হচ্ছে 5। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের যোজনী হচ্ছে 5। এরপর দেখো ফসফরাস টেট্রাক্লোরাইড, ফসফরাসের যোজনী হচ্ছে 3, কারণ একটি ফসফরাসের সাথে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত আছে, কাজেই ফসফরাসের যোজনী হচ্ছে কত? 3। আমরা জানি ক্লোরিনের যোজনী 1, তাই ফসফরাসের সাথে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের বা পি এর যোজনী হচ্ছে 3। আবার দেখো ফসফরাস পেন্টায়োডাইড, ফসফরাসের যোজনী হচ্ছে 5, কারণ একটি ফসফরাস পরমাণুর সাথে 5টি আয়োডিন পরমাণু যুক্ত আছে, কাজেই আমরা বলতে পারি যে ফসফরাসের যোজনী হচ্ছে 5। আমরা জানি আয়োডিনের যোজনী হচ্ছে 1, তাই ফসফরাসের সাথে 5টি আয়োডিন অর্থাৎ আই পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের যোজনী হচ্ছে 5। এরপর দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হচ্ছে কত? 4, কেননা এখানে একটি সালফার পরমাণুর সাথে 2টি পরমাণু যুক্ত আছে। এখানে একটি সালফারের সাথে 2টি অক্সিজেন পরমাণু যুক্ত আছে, আর আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আমরা জানি অক্সিজেন পরমাণুর যোজনী হচ্ছে কত? 2, আর এখানে 2টি অক্সিজেন আছে, তাই না? কাজেই 2 গুণ 2 অর্থাৎ মোট 4টি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারবে। কাজেই আমরা বলতে পারি যে একটি সালফারের 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে, তাই সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হচ্ছে 4। এরপর দেখো সালফার ট্রাইঅক্সাইড, সালফারের যোজনী হচ্ছে 6, কেননা এখানে একটি সালফার 3টি অক্সিজেনের সাথে যুক্ত আছে, আর আমরা জানি যে অক্সিজেনের যে যোজনী সেটা হচ্ছে 2, কাজে এখানে 3 গুণ 2 অর্থাৎ মোট 6টি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারে, অর্থাৎ সালফারের 6টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, তাই সালফার ট্রাইঅক্সাইডে সালফার যোজনী হচ্ছে 6। পরিবর্তনশীল যোজনী, যেসব মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহার করে সেসব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। উদ্দীপকে উল্লেখিত 8টি যৌগের মধ্যে কার্বন সি, ফসফরাস পি ও সালফার এস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমন কার্বন সি এর ক্ষেত্রে কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও ও কার্বন ডাইঅক্সাইড CO2 যৌগে কার্বনের যোজনী যথাক্রমে 2 এবং 4। এখানে দেখো এই যে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 2, কারণ অক্সিজেন যোজনী 2, কাজে কার্বনের যোজনী 2। এরপর দেখো আবার কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 4, কেননা অক্সিজেন যোজনী আমরা জানি 2, আর এখানে যেহেতু 2টি অক্সিজেন আছে, কাজে মোট 4টি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারবে, কাজে আমরা বলতে পারি কার্বনের যোজনী হচ্ছে 4। তার মানে বোঝা যাচ্ছে যে কার্বন যোজনী এখানে কত আছে? 2 এবং 4 আছে, অর্থাৎ কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এরপর দেখো ফসফরাস পি এর ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইড অর্থাৎ ফসফরাস PCl3 ও ফসফরাস পেন্টাক্লোরাইড অর্থাৎ PCl5 যৌগে ফসফরাসের যোজনী 3 ও 5। এখানে দেখো ফসফরাসের যোজনী হচ্ছে কত? এখানে হচ্ছে 3 এবং এখানে হচ্ছে ফসফরাসের যোজনী কত? 5, অর্থাৎ ফসফরাস পি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এরপর দেখো সালফার এর ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2 ও সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ SO3 যৌগে সালফারের যোজনী যথাক্রমে এখানে আছে সালফার যোজনী 4 এবং এখানে সালফার যোজনী 6। তাহলে আমরা বলতে পারি যে সালফার যোজনী হচ্ছে 4 এবং 6 ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সালফার S পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সুপ্ত যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। সক্রিয় যোজনী বলতে মৌলটি কোন যৌগ গঠন অবস্থায় যে যোজনী ব্যবহার করে তা ওই মৌলের সক্রিয় যোজনী। সাধারণত যেসব মৌলের একাধিক যোজনী বিদ্যমান সেই মৌলগুলোর সুপ্ত যোজনী নির্ণয় করা হয়, অর্থাৎ যাদের একাধিক যোজনী আছে তাদের মধ্যে কি করা হয়? শুধুমাত্র সুপ্ত যোজনী হিসাব করা হয়। তো অর্থাৎ কোন মৌলের সুপ্ত যোজনী সমান হচ্ছে, সুপ্ত যোজনী বের করার নিয়ম হচ্ছে কি, তার ওই মৌলটির সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ করতে হবে তার সক্রিয় যোজনী। আর সক্রিয় যোজনী কি? কোন একটি যৌগের আপাত দৃষ্টিতে যে যোজনী দেখা যায় সেটি হচ্ছে তার সক্রিয় যোজনী, আর সর্বোচ্চ যোজনী তো তোমরা বুঝতে পারতেছো যে তার সবচেয়ে বেশি যে যোজনী থাকতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইড,
এই যৌগে কার্বনের সক্রিয় যোজন হচ্ছে 4। এখানে দেখো কার্বনের যে যোজনী সেটা কিন্তু 4, তার মানে কার্বনের সক্রিয় যোজন হচ্ছে 4। আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজন হচ্ছে 4, তাহলে এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজন হবে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এক্ষেত্রে সর্বোচ্চ যোজন হচ্ছে 4 মাইনাস তার সর্বোচ্চ যোজন 4, কাজে 4 থেকে 4 বিয়োগ করলে কি হয় 0 হয়, তার মানে কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজন হচ্ছে 0। এবার দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ফসফরাসের সক্রিয় যোজন হচ্ছে 5। এখানে ফসফরাসের যে যোজনী সেটা কত 5 না, তার মানে এটা হচ্ছে কি তার ফসফরাসের সক্রিয় যোজনী। আর আমরা জানি কার্বনের ফসফরাসের সর্বোচ্চ যোজন হচ্ছে 5, কাজেই ফসফরাস পেন্টাক্লোরাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, অর্থাৎ সর্বোচ্চ যোজনী হচ্ছে কত 5, আর এক্ষেত্রে তার সক্রিয় যোজনী 5 এবং সর্বোচ্চ যোজনীও 5, এক্ষেত্রে 5 মাইনাস 5 অর্থাৎ 0। তারপর দেখো ফসফরাস টেট্রাক্লোরাইড বা ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 3। এখানে দেখো ফসফরাসের যে যোজনী সেটা কত 3 না, এবং আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে কত 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের সুপ্ত যোজনী সমান হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী। তো সর্বোচ্চ যোজনী 5 এবং তার সক্রিয় সর্বোচ্চ যোজনী 5 এবং সক্রিয় যোজনী কত 3, কাজে আমরা লিখতে পারি 5 মাইনাস 3 অর্থাৎ 2। এরপর দেখো সালফার ডাইঅক্সাইড এই যৌগে সালফারের যে সক্রিয় যোজনী সেটা হচ্ছে 4। কারণ দেখো এখানে আমরা জানি অক্সিজেনের যে যোজনী সেটা হচ্ছে 2, আর এখানে দুইটি অক্সিজেন থাকায় এখানে 4টি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারে, তার মানে সালফারের যোজনী হচ্ছে কত 4। তো এখানে যেহেতু সালফারের যোজন 4 এবং আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজন হচ্ছে 6, কাজেই সালফার ডাইঅক্সাইডে সালফারের যে সুপ্ত যোজনী সেটা হবে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। তো সর্বোচ্চ যোজন হচ্ছে 6, কাজেই 6 মাইনাস 4 হবে অর্থাৎ 2 হবে। এরপর দেখো সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের যে সক্রিয় যোজনী সেটা হচ্ছে 6। এখানে সালফারের যে যোজনী সেটা হচ্ছে 6 এবং আমরা জানি সালফারের যে সর্বোচ্চ যোজনী সেটা হচ্ছে 6, কাজেই সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হবে 6 মাইনাস 6, তো এই ক্ষেত্রে কি হয় 0 হয়। এবার দেখো তেজস্ক্রিয় আইসোটোপ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন বা নির্দেশনা। মৌলের যে সমস্ত আইসোটোপ বিভিন্ন ধরনের রশ্মি অর্থাৎ আলফা বিটা গামা বিকিরণ করে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। উদ্দীপকে উল্লেখিত মৌলগুলোর মধ্যে কার্বন সি, ফসফরাস পি, অক্সিজেন ও, ক্লোরিন সিএল ও আয়োডিন আই এর তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যেটি অন্যভাবে করা দুঃসাধ্য ছিল। নিম্নে কার্বন সি, ফসফরাস পি, অক্সিজেন ও, ক্লোরিন সিএল ও আয়োডিন আই এর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেওয়া হলো। তো প্রথমে আমরা কার্বনের একটি আইসোটোপ অর্থাৎ 14C, এই আইসোটোপের সাহায্যে কি করা যায় পৃথিবীর বয়স নির্ণয় বা নির্ধারণ করা যায়। এরপর দেখো 32P অর্থাৎ ফসফরাস 32, এই আইসোটোপের রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসা এবং গাইগার মুলার কাউন্টারে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে 18O অর্থাৎ অক্সিজেনের 18, তো এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার তথ্য জানা যায়। তারপর হচ্ছে 37Cl ক্লোরিন 37, এই তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা যায়। তারপর হচ্ছে 131I অর্থাৎ আয়োডিন 131, ওই তেজস্ক্রিয় আইসোটোপ থাইরয়েড গ্রন্থির কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি বেশি বেশি করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অ্যাসাইনমেন্ট বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।